হ্যালো লার্নার, সকলকে স্বাগতম জানাচ্ছি পিকিফাই ট্রেডিং একাডেমির আজকের ভিডিওতে। আজ আমরা সিরিজ কোর্সের 5 নম্বর ভিডিও সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে লেভেল 2 এর বাকি প্রশ্নগুলো সম্পর্কে। তার ভিতরে রয়েছে কঠোর রেগুলেটরি অথরিটি, ব্রোকারের নিজস্ব প্ল্যাটফর্মের গুরুত্ব, ট্রেডিং টার্মিনাল ও সার্ভারের লোকেশন, অ্যাকাউন্ট টাইপ যেমন স্ট্যান্ডার্ড, প্রো, র, জিরো, লাইভ ও ডেমো অ্যাকাউন্টের পার্থক্য। তার আগে বলে নিতে চাইবো, যারা সরাসরি এই 5 নম্বর ক্লাসে চলে এসেছেন, রিকোয়েস্ট করবো আমাদের সিরিজ কোর্সটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। বিগত 4টি ক্লাসে আমরা যেই বিষয়গুলো আলোচনা করেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেগুলো যদি প্রয়োজন মনে করেন তাহলে দেখার অনুরোধ থাকবে। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, কঠোর রেগুলেটরি অথরিটি। সবচেয়ে কঠিন রেগুলেটরি অথরিটি কোন দেশের, সে সম্পর্কে আমরা আজকে জানবো। 4টি লেভেলে ভাগ করেছি এবং কোন কান্ট্রি কোন লেভেলের ভেতরে আসবে সেটা সম্পর্কে আমরা আইডিয়া নেব। হাই লেভেল সিকিউরিটি অর্থাৎ খুব কঠোর রেগুলেশন। এই দেশের রেগুলেটররা সবচেয়ে কঠোর নিয়ম মেনে চলে। ব্রোকারদের বড় পুঁজির রিজার্ভ, অডিট, ক্লায়েন্ট ফান্ড সেগ্রিগেশন, ট্রেড মনিটরিং ও ইনভেস্টর প্রোটেকশন ফান্ড বাধ্যতামূলক করে থাকে। তার ভিতরে 1 নম্বর রয়েছে ইউনাইটেড কিংডম, ইউকে। এই ইউকে রেগুলেটরি অথরিটি হচ্ছে এফসিএ অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ও কড়াকড়ি রেগুলেটর। ক্লায়েন্ট মানি প্রোটেকশন, নিয়মিত অডিট ও ক্ষতিপূরণ স্কিম। এই কান্ট্রি দ্বারা যদি কোনো ব্রোকার রেগুলেটেড হয়ে থাকে তাহলে ব্রোকার কোনো ফল্ট করলে ক্লায়েন্টের ফান্ডের সেফটি নিশ্চিত করে এই কান্ট্রির অথরিটি। 2 নম্বর কান্ট্রি রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রেগুলেটর হচ্ছে অ্যাসিস, অস্ট্রেলিয়ান সিকিউরিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন। শক্তিশালী লেবারের সীমা, মার্কেট সার্ভাইল্যান্স এবং ক্লায়েন্ট সিকিউরিটি নিশ্চিত করে। তারপর রয়েছে ইউএসএ, ইউনাইটেড স্টেট। ইউএসএতে শক্তিশালী 2টা রেগুলেটর রয়েছে, একটা হচ্ছে সিএফটিসি, একটা হচ্ছে এনএফএ। এরা অত্যন্ত কঠোর রিপোর্টিং ও পুঁজির শর্ত মেনটেন করে থাকে। অননুমোদিত ব্রোকারদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। এবং হাই লেভেলের ভিতরে আরেকটা কান্ট্রি রয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রেগুলেটরি অথরিটি হচ্ছে ফিনমা, সুইস ফিনান্সিয়াল মার্কেট সুপারভিসারি অথরিটি। সুইজারল্যান্ডের সুইস ব্যাংক সম্পর্কে আমরা কিন্তু অনেকেই ধারণা রাখি যে সুইজারল্যান্ড কত শক্তিশালী একটা ব্যাংক, তাহলে সেই কান্ট্রির রেগুলেটর কত শক্তিশালী হবে সেটা কিন্তু আপনারা ধারণা করতে পারেন। তারপর আসবে মিডিয়াম কান্ট্রির রেগুলেটর, কারা কারা রয়েছে সেগুলো। তুলনামূলকভাবে শক্তিশালী কিন্তু কিছু ক্ষেত্রে নমনীয় রেগুলেশন, নির্ভরযোগ্য তবে হাই লেভেলের মতো কঠোর নয়। তার মধ্যে 1 নম্বরে থাকবে সিপ্রাস। সিপ্রাসের রেগুলেটরি হচ্ছে সাইসেক, সিপ্রাস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইউরোপীয় ইউনিয়নের অংশ কিন্তু তুলনামূলকভাবে ব্রোকার ফ্রেন্ডলি, নির্দিষ্ট ক্ষতিপূরণ স্কিম রয়েছে। মিডিয়াম লেভেলের 2 নম্বর অথরিটির ভিতর থাকবে হচ্ছে মাল্টা কান্ট্রি। মাল্টার রয়েছে এমএফএসএ অর্থাৎ মাল্টা ফিনান্সিয়াল সার্ভিস অথরিটি। এই রেগুলেটর ইউরোপিয়ান ইউনিয়ন ভিত্তিক রেগুলেশন, ক্লায়েন্ট ফান্ড সুরক্ষিত কিন্তু ফ্লেক্সিবল। তারপর রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অথরিটির নাম এফএমএ, ফিনান্সিয়াল মার্কেট অথরিটি। তারপর রয়েছে কানাডিয়ান রেগুলেটর। মূলত এই মিডিয়াম কান্ট্রি রেগুলেটরগুলো ব্রোকার ফ্রেন্ডলি হয়ে থাকে। এরা ক্লায়েন্টের ফান্ড সিকিউরিটি নিশ্চিত করে কিন্তু ব্রোকার ফ্রেন্ডলি বা খুব বেশি ঝামেলা করে না। ব্রোকার কিভাবে প্রফিট করতেছে, কোনো দুর্নীতি করতেছে কিনা এত ঘেটে ঘুটে দেখে না তারা, এজন্য এরা ব্রোকার ফ্রেন্ডলি হয়ে থাকে। তারপর আমরা চলে যাব লো লেভেল রেগুলেটরি অথরিটির কাছে। লো লেভেল কান্ট্রির অথরিটি রয়েছে বেলিজ। বেলিজের অথরিটির নাম কি হবে? আইএফএসসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস কমিশন। এই লো লেভেলের ভূমিকা থাকবে হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে রেগুলেশন আছে কিন্তু প্রয়োগ সীমিত, লেভারেজ ও মার্কেটিংয়ে ব্রোকারদের অনেক ছাড় দিয়ে থাকে। আরও কিছু কান্ট্রির নাম আমি উল্লেখ করে দিচ্ছি, মরিচাস, তারপর ফিনান্সিয়াল সার্ভিস অথরিটি এবং ভেরি লো যে কান্ট্রিগুলো রয়েছে তার ভিতর প্রথমেই থাকবে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনেস। ভেরি লো লেভেলের ভিতরে কী কী কান্ট্রি রয়েছে আপনারা জাস্ট দেখে রাখেন। ভেরি লো লেভেল রেগুলেশন কান্ট্রি যারা রয়েছে এখানে সাধারণত নামমাত্র রেগুলেশন থাকে, ইনভেস্টরের প্রোটেকশন প্রায় নেই বললেই চলে। রেগুলেশন কার্যত অনুপস্থিত, ব্রোকাররা শুধু নাম রেজিস্ট্রেশন করে, একটা রেগুলেশন নাম্বার তাদের প্রয়োজন এই কারণেই জাস্ট। আমাদের পরের প্রশ্ন, ব্রোকারের নিজস্ব প্ল্যাটফর্ম না থাকলে সমস্যা কি? একজন ব্রোকারের নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম না থাকা মানেই যে সে খারাপ তা নয়, কিন্তু এতে কিছু ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি হতে পারে। নিচে বিষয়টা বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। যেমন 1 নম্বরে থাকবে তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মের উপর নির্ভরতা। আর তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মের উপর যদি নির্ভর করে কোনো ব্রোকার তাহলে কি হতে পারে? তৃতীয় পক্ষ কোনো টেকনিক্যাল সমস্যা বা সার্ভার ডাউন হয়, ব্রোকার কিছু করতে পারে না। নতুন ফিচার যোগ করতে বা কাস্টমাইজ করতে ব্রোকারের নিয়ন্ত্রণ সীমিত থাকে। দ্বিতীয়তে ডেটা ও নিরাপত্তা নিয়ন্ত্রণ সীমিত। নিজস্ব প্ল্যাটফর্ম না থাকলে ব্রোকারকে ডেটা ও অর্ডার এক্সিকিউশনের জন্য অন্য কোম্পানির সার্ভারে নির্ভর করতে হয়। এতে লেনদেনের স্বচ্ছতা কমে যেতে পারে, গ্রাহকের তথ্য নিরাপত্তা নিয়ে কিছুটা ঝুঁকি তৈরি হতে পারে। 3 নম্বরে নবীন উদ্ভাবনের সুযোগ কম। নিজস্ব প্ল্যাটফর্ম থাকা ব্রোকাররা সাধারণত নিজেদের মতো করে অ্যানালিটিক্স টুল, এআই সিগন্যাল বা রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারে। অন্যদিকে তৃতীয় পক্ষ নির্ভর ব্রোকাররা এসব কাস্টম ফিচার দিতে পারে না বা খুব ধীরে দেয়।
4 নম্বরে ব্রোকারের নির্ভরযোগ্যতা বিচার কঠিন। যখন ব্রোকার নিজস্ব টেক অবকাঠামোতে বিনিয়োগ করে তখন বোঝা যায় তারা দীর্ঘমেয়াদে ব্যবসায় টিকে থাকতে চায়। নিজস্ব প্ল্যাটফর্ম না থাকা কখনো কখনো ইঙ্গিত দেয় যে ব্রোকারটি তুলনামূলকভাবে ছোট বা নতুন। তারপর কিছু কিছু সুবিধা রয়েছে, যেমন নিজস্ব প্ল্যাটফর্ম না থাকলে ব্রোকাররা কম খরচে সার্ভিস দিতে পারে। ট্রেডারদের জন্য পরিচিত ও সহজ প্ল্যাটফর্ম যেমন মেটাট্রেডার 4, মেটাট্রেডার 5 ব্যবহার করতে পারে। আমাদের 18 নম্বর প্রশ্ন, ব্রোকারের ট্রেডিং টার্মিনাল ও সার্ভারের লোকেশন গুরুত্বপূর্ণতা। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ব্রোকারের ট্রেডিং টার্মিনাল এবং সার্ভারের লোকেশন ট্রেডিং পারফরমেন্স ও অর্ডার এক্সিকিউশনের গতি নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। প্রথম পয়েন্ট, ট্রেডিং টার্মিনালের ভূমিকা। ট্রেডিং টার্মিনাল হলো সেই সফটওয়্যার বা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি ট্রেড দেন, যেমন মেটাট্রেডার 4, 5, সি ট্রেডার, ট্রেডিং ভিউ ইত্যাদি। এর মান, স্থিতিশীলতা এবং ডেটা ফিডের নির্ভুলতা সরাসরি আপনার ট্রেডিং অভিজ্ঞতাকে প্রভাবিত করে। ট্রেডিং টার্মিনালের গুরুত্বপূর্ণ দিক কি রয়েছে? রিয়েল টাইম ডেটা আপডেট, দ্রুত ও নির্ভুল প্রাইস ফিড। তারপর ধরেন অর্ডার এক্সিকিউশন স্পিড, আপনার ক্লিক থেকে অর্ডার এক্সিকিউট হতে যত কম সময় লাগে তত ভালো। তারপর ধরেন যে উন্নত চার্ট, ইন্ডিকেটর ও অ্যালগো ট্রেডিং সুবিধা। তারপর সার্ভার ডাউন বা ল্যাগ না থাকা, এগুলো ট্রেডিং টার্মিনালে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর রয়েছে সার্ভারের লোকেশনের গুরুত্ব। ব্রোকারের সার্ভার কোথায় অবস্থিত তার ল্যাটেন্সি নির্ধারণ করে, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে ব্রোকারের সার্ভারে ডেটা যাতায়াতে কম সময় লাগে। যদি উদাহরণ দেই তাহলে এভাবে ধরেন, আপনি যদি বাংলাদেশে থাকেন কিন্তু ব্রোকারের সার্ভার লন্ডনে, তাহলে প্রতি ক্লিক বা অর্ডারে ডেটা বাংলাদেশ থেকে লন্ডনে যাবে, লন্ডন ঘুরে বাংলাদেশে আসবে। এতে ল্যাটেন্সি বাড়ে ধরুন 250 থেকে 400 মিলিসেকেন্ড পর্যন্ত। এর ফলে স্লিপেজ বা অর্ডার বিলম্ব ঘটতে পারে। তাহলে কেন সার্ভার লোকেশন গুরুত্বপূর্ণ? ভালো সার্ভার লোকেশনের প্রভাবের কারণে ল্যাটেন্সি কম হয়, ফলে অর্ডার দ্রুত এক্সিকিউট হয়, স্লিপেজ কমে যায়, স্ক্যাল্পিং অথবা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং আরও নির্ভুল ও কার্যকর হয়। তারপর কম ডিসকানেকশন বা ল্যাগ হয়। তাহলে কিভাবে ভালো ব্রোকার নির্বাচন করবেন, বা আপনি বুঝবেন কি করে যে আপনার ব্রোকারের সার্ভার কত দূরে? আপনি ট্রেড নিচ্ছেন, সেই ট্রেডটি কোন কান্ট্রি হয়ে আপনার কাছে আবার ফেরত আসছে, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে ভালো ব্রোকার নির্বাচন করবেন একটা সূত্র ধরায় দেয়, আপনারা তারপরে একা একা বুঝতে পারবেন। আপনার সার্ভার লোকেশন পরীক্ষা করুন। ব্রোকারের ওয়েবসাইটে সার্ভার লোকেশন বা ডাটা সেন্টারের তথ্য খুঁজুন, যেমন নিউ ইয়র্ক, লন্ডন, সিঙ্গাপুর, টোকিও ইত্যাদি। ভিপিএস, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ব্যবহার করুন। আপনার ট্রেডিং প্ল্যাটফর্মটি ব্রোকার সার্ভারের কাছাকাছি ভিপিএসে হোস্ট করলে ল্যাটেন্সি অনেক কমে যায়। পিং টেস্ট করুন। মেটাট্রেডার বা টার্মিনাল থেকে ব্রোকার সার্ভারে পিং চেক করুন। 10 থেকে 50 মিলিসেকেন্ড হলে খুব ভালো, 100 ms-এর নিচে হলে গ্রহণযোগ্য, কিন্তু 200+ মিলিসেকেন্ড হলে ঝুঁকিপূর্ণ। যদি সংক্ষেপে বলি, ব্রোকারের সার্ভার যত নিকটে অর্ডার এক্সিকিউশন তত দ্রুত ও নির্ভুল। তাই ট্রেডিং টার্মিনাল ও সার্ভারের অবস্থান বিশেষ করে স্ক্যাল্পার, নিউজ ট্রেড বা অ্যালগো ট্রেডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আজকের 19 নম্বর প্রশ্ন, ট্রেডিং অ্যাকাউন্ট টাইপ। ট্রেডিং অ্যাকাউন্ট টাইপ যেমন স্ট্যান্ডার্ড, প্রো, র, জিরো সাধারণত ফরেক্স ও সিএফডি ব্রোকাররা বিভিন্ন ধরনের ট্রেডারদের প্রয়োজন অনুযায়ী অফার করে থাকে। নিচে প্রতিটি অ্যাকাউন্টের টাইপের বিস্তারিত তুলে ধরছি। 1 নম্বর আসবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। উপযোগী কারা? নবীন বা বিগিনার ট্রেডারদের জন্য। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের বৈশিষ্ট্যগুলো কি থাকবে? আচ্ছা, এই মাউস কার্সারের কালারটা একটু আনি, তারপর যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমার মাউস কার্সারটা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তো 1 নম্বরে রয়েছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, উপযোগী নবীন বিগিনার ট্রেডারদের জন্য। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের বৈশিষ্ট্যগুলো কি? স্প্রেড তুলনামূলকভাবে বেশি, যেমন 1 থেকে 2 পিপস। কমিশন থাকে না, ন্যূনতম ডিপোজিট খুব কম। অর্ডার এক্সিকিউশন ইনস্টল বা মার্কেট এক্সিকিউশন হয়। সুবিধা রয়েছে কি কি? সহজ, কোনো অতিরিক্ত কমিশন দিতে হয় না। অসুবিধা, স্প্রেড বেশি হয়, খরচও বেশি। যদি উদাহরণ দেখেন তাহলে আপনি ইউরোএসডি কিনলে ব্রোকার হয়তো 1.5 পিপস স্প্রেড নেবে, কিন্তু আলাদা কমিশন নেই। তারপরের অ্যাকাউন্ট টাইপ হচ্ছে প্রো অ্যাকাউন্ট। উপযোগী কারা প্রো অ্যাকাউন্টের জন্য? অভিজ্ঞ ট্রেডারদের জন্য, যারা বড় ভলিউমে ট্রেড করেন। বৈশিষ্ট্য কি? স্প্রেড স্ট্যান্ডার্ডের চেয়ে কম, যেমন 0.4 থেকে 1 পিপস। কমিশন কিছু ক্ষেত্রে ছোট কমিশন থাকতে পারে। অর্ডার এক্সিকিউশন মার্কেট এক্সিকিউশন হয়। সুবিধা, কম স্প্রেড, দ্রুত এক্সিকিউশন। অসুবিধা, ন্যূনতম ডিপোজিট বেশি হতে পারে। উদাহরণ, প্রো অ্যাকাউন্টে ইউরোএসডি স্প্রেড হতে পারে 0.6 পিপস। তারপর থাকবে র অ্যাকাউন্ট বা ইসিন অ্যাকাউন্ট। উপযোগী হচ্ছে পেশাদার ও স্ক্যাল্পার ট্রেডারদের জন্য। র অ্যাকাউন্টের বৈশিষ্ট্যগুলো কি থাকবে? স্প্রেড খুব কম, যেমন 0 থেকে 0.3 পিপস, কিন্তু প্রতি লটে নির্দিষ্ট কমিশন দিতে হয়, যেমন $6 প্রতি লটের জন্য কমিশন দিতে হয়। অর্ডার এক্সিকিউশন ডিরেক্ট মার্কেটে হয়ে থাকে। র অ্যাকাউন্টের সুবিধা কি? খুবই কম খরচে ট্রেড, উচ্চ স্বচ্ছতা। আর অসুবিধা হলো কমিশন আলাদা দিতে হয়, ভলিউম বেশি না হলে লাভ কম। উদাহরণ, ইউরোএসডি স্প্রেড 0.1 পিপস প্লাস আলাদা করে $6 কমিশন দিতে হবে পার লটে। তারপরের অ্যাকাউন্ট টাইপ হচ্ছে জিরো অ্যাকাউন্ট। উপযোগী কারা? স্ক্যাল্পার ও হাই ফ্রিকোয়েন্সি ট্রেডারদের জন্য। বৈশিষ্ট্য কি? স্প্রেড নির্বাচিত পেয়ারগুলোতে 0.0 পিপস। কমিশন সাধারণত বেশি,
যেমন $7 থেকে $10 প্রতি লটে। অর্ডার এক্সিকিউশন সরাসরি মার্কেটে ইসেন অ্যাকাউন্টের মতো। সুবিধা খুব টাইট স্প্রেড, দ্রুত ট্রেড এক্সিকিউশন। অসুবিধার ভিতরে থাকবে কমিশন বেশি, সব পেয়ার জিরো স্প্রেড নয়। উদাহরণ দিলে ইউএসডিএ 0 স্প্রেড প্লাস $7 কমিশন প্রতি লটে। আমাদের আজকে শেষ প্রশ্ন, লাইভ এবং ডেমো অ্যাকাউন্টের পার্থক্য। আমরা সবাই বুঝি, তারপরেও জাস্ট বলার জন্য বলে দিচ্ছি। যেমন অর্থের ধরন, ভার্চুয়াল। ডেমো অ্যাকাউন্টে ভার্চুয়াল থাকে বা কাল্পনিক, আর বাস্তব অ্যাকাউন্টে আপনার জমা করা টাকা। ঝুঁকি, কোনো ঝুঁকি নেই ডেমো অ্যাকাউন্টে, বাস্তব অর্থ হারানোর ঝুঁকি রয়েছে লাইভ অ্যাকাউন্টে। 2 নম্বর পয়েন্ট আছে ট্রেডিং পরিবেশ। মার্কেট ডেটা, ডেমো অ্যাকাউন্টের ক্ষেত্রে সাধারণত বাস্তব সময়ের মার্কেট ডেটা, কিন্তু কিছু ব্রোকার সামান্য দেরিতে দেয়। লাইভ অ্যাকাউন্ট সম্পূর্ণ বাস্তব সময়ের ডেটা। ট্রেড এক্সিকিউশন, ডেমো অ্যাকাউন্টে প্রায় সবসময় নিখুঁতভাবে এক্সিকিউশন হয়, কিন্তু লাইভ অ্যাকাউন্টে স্লিপেজ, রেকর্ড, স্প্রেড পরিবর্তন ইত্যাদি হতে পারে। আর মানসিক চাপ ডেমো অ্যাকাউন্টে নেই, কারণ বাস্তব টাকা ঝুঁকিতে নেই, কিন্তু লাইভ অ্যাকাউন্টে বেশি ভয়, লোভ, সিদ্ধান্তের দ্বিধা ইত্যাদি থাকে। 3 নম্বর পয়েন্ট, শেখার উদ্দেশ্য বনাম উপার্জনের উদ্দেশ্য। তার ভিতরে উদ্দেশ্য কি? ডেমো অ্যাকাউন্টের শেখা ও প্র্যাকটিস করা, আর লাইভ অ্যাকাউন্টে বাস্তব লাভ করা। উপযুক্ত কার জন্য? নতুন ট্রেডার ও স্ট্র্যাটেজি টেস্ট করার জন্য ডেমো অ্যাকাউন্ট কার্যকর। অভিজ্ঞ ট্রেডাররা বা যারা আসল ট্রেড শুরু করতে চায় তাদের জন্য লাইভ অ্যাকাউন্ট। অন্যান্য পার্থক্যের ভিতরে থাকবে, ডেমো অ্যাকাউন্ট আপনি যত খুশি টাকা রিসার্চ করতে পারেন। লাইভ অ্যাকাউন্টে আপনাকে নিজেই টাকা ডিপোজিট করতে হয়। ডেমো ট্রেডিংয়ে মনস্তাত্ত্বিক দিক, ফেয়ার গ্রিড থাকে না, তাই বাস্তব ট্রেডিংয়ের অভিজ্ঞতা পুরোপুরি পাওয়া যায় না। সংক্ষেপে, ডেমো অ্যাকাউন্ট ইকুয়াল টু শেখা, অনুশীলন ও কৌশল পরীক্ষা করার জায়গা। লাইভ অ্যাকাউন্ট বাস্তব অর্থ দিয়ে ঝুঁকি নিয়ে উপার্জনের জায়গা। আপনাদের মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমিও আসলে খুব দুঃখিত, কারণ এই ভিডিওটা অনেক দিন বাদে নিয়ে আসলাম। প্রায় 15 দিন পরে আমি ভিডিও আপলোড দিচ্ছি। আমি খুব কাজের ব্যস্ততার কারণে সিরিজ ভিডিও বা কোনো ভিডিও আপলোড দিতে পারছি না বা অনলাইনে থাকতে পারছি না। নিজস্ব ট্রেড নিয়েই ব্যস্ত আছি, আপনাদের সাথে সময় কাটানোর মতো সময় দিতে পারছি না। তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ খুব অ্যাক্টিভভাবে আপনাদেরকে ক্লাস দিব। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।